অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ মানবে না ইরান, প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জাতিসংঘে জানালো তেহরান। ইউক্রেনকে ১০০টি রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহ করবে ফ্রান্স। ম্যাক্রো জেলেনস্কি বৈঠক। খার্কিভে রুশ হামলায় নিহত ৪। ট্রাম্পের সঙ্গে সংলাপের আশা ক্রেমলিনের। গাজায় বিদেশি সেনা মোতায়েনের মার্কিন পরিকল্পনায় অনুমোদন জাতিসংঘের। প্রত্যাখ্যান হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর। যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা। পরমাণু ইস্যুতে বারবার বিদেশি হস্তক্ষেপ হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সরকারের মুখপাত্র বলেন, সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষার বিষয়ে কোনো আপোষ করবে না তেহরান। এদিকে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো হুমকি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম বন্ধ করতে পারবে না। দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। তবে বরাবরের মতোই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি করছে ইরান। আবারও একই অবস্থান তুলে ধরল দেশটি। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সবশেষ ইরান সংক্রান্ত প্রতিবেদনের আলোচনায় ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের হুমকি, চাপ, সামরিক আগ্রাসন অথবা অর্থনৈতিক সন্ত্রাসবাদ কিছুই ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে সরাতে পারবে না। এ সময় পরমাণু ইস্যুতে IAEA এর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ করেন তিনি। পারমাণবিক তদারকির বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইরাভানি। এ সময় পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণের সদস্যভুক্ত না হওয়া সত্ত্বেও ইসরায়েলের অবৈধ পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ার সমালোচনা করেন তিনি। এদিকে বারবার বিদেশি আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মুহাজেরানি। গত জুনের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র তার সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষার বিষয়ে কোনো আপোষ করবে না। এ সময় ইউরোপের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার সমালোচনা করে এ ধরনের কর্মকাণ্ডকে বেআইনি আখ্যা দেন তিনি। পরমাণু ইস্যুতে সম্ভাব্য আলোচনা নিয়ে পশ্চিমাদের কাছ থেকে ইরান পরোক্ষ বার্তা পেয়েছে উল্লেখ করে মুহাজেরানি জানান, ইরান সবসময় আলোচনায় আগ্রহী এবং বৈশ্বিক সম্পর্কে যুক্ত হতেও প্রস্তুত। তবে যে কোনো আলোচনা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে বলে জানান তিনি। এ অবস্থায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোন আলাপে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ার ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে এটি ছিল ধারাবাহিক আলোচনার অংশ। ইরানের রাজধানী তেহরানে বৃষ্টির জন্য প্রার্থনা করছেন সাধারণ মানুষ। টানা খরা আর মারাত্মক পানি সংকটে বিপর্যস্ত দেশটি। পরিস্থিতি এভাবে চলতে থাকলে ১ কোটিরও বেশি মানুষের শহর তেহরান ভবিষ্যতে বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হলে তেহরানে পানি বরাদ্দ ভিত্তিক সরবরাহ বা রেশনিং শুরু করতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। স্থানীয় সময় শুক্রবার ইরানের রাজধানী তেহরানের সালেহ মাজারে জড়ো হন হাজারো মানুষ। মাথার উপর রোদ, পায়ের নিচে ফাটা মাটি। বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ১ কোটির বেশি মানুষ বসবাসকারী শহরটি। তেহরানের বাসিন্দারা জানান, কয়েক বছর ধরেই পানি সাশ্রয় করে চলছেন তারা। তবে এখন প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর পানি ব্যবস্থাপনা। চলমান খরা অব্যাহত থাকলে তেহরান দ্রুতই বসবাসের অযোগ্য পর্যায়ে পৌঁছে যেতে পারে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সতর্ক করেন, ডিসেম্বরের মধ্যে পর্যাপ্ত বৃষ্টি না হলে তেহরানে পানি বরাদ্দ ভিত্তিক সরবরাহ বা রেশনিং শুরু করতে হবে। সরকার বলছে, বিদ্যমান পানির মজুদ কয়েক সপ্তাহের বেশি টিকবে না। তাই ক্রিটিক্যাল জোনে থাকা শহরের পানির নেটওয়ার্ক স্থিতিশীল রাখতে জরুরি পরিকল্পনা প্রণয়ন চলছে। এর মূল লক্ষ্য সামাজিক অস্থিরতা এড়িয়ে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। এর আগে ২০২১ সালে পানি সংকটের জেরে খুজেস্তান প্রদেশে সহিংস বিক্ষোভ হয়েছিল। ২০১৮ সালেও কৃষকদের ক্ষোভ ছড়িয়েছিল বিভিন্ন অঞ্চলে। তাই সরকারের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে ধারণা বিশ্লেষকদের। বিশেষজ্ঞদের মতে, সংকট শুধু কম বৃষ্টিপাতের কারণে নয়, দীর্ঘদিনের অব্যবস্থাপনা যেমন অতিরিক্ত বাঁধ নির্মাণ, অবৈধ কূপ খনন, অদক্ষ চাষাবাদ এসবই দেশজুড়ে পানির মজুদ ফুরিয়ে দিয়েছে। ইউক্রেনকে ১০০টি রাফায়েল যুদ্ধ বিমান সরবরাহ করবে ফ্রান্স।
প্যারিসে ম্যাখো জেলেনস্কি বৈঠকে আগামী 10 বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি সই হয়। এর মধ্যেও ইউক্রেনের খার্কিভে চলছে রাশিয়ার আগ্রাসন। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 10 জন। এদিকে পুনরায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রেমলিনের মুখপাত্র। ন্যাটো সহ বিভিন্ন পশ্চিমা শক্তির হাত ধরে এগোলেও এখনো রাশিয়ার কাছে অনেকটাই ধরাশায়ী ইউক্রেনীয় সেনারা। প্রতিদিনই একের পর এক এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে পুতিন সেনারা। দিনিপ্রো পেত্রোভস্কের হাইগ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া খার্কিভ অঞ্চলের বালাকলিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনকে 100 রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার প্যারিসে ম্যাখো জেলেনস্কি বৈঠকে আগামী 10 বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করা হয়। চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে। ফ্রান্সের একটি সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন। তিনি আরো বলেন, এর লক্ষ্য স্বল্পমেয়াদী ইউক্রেনকে ড্রোন, ইন্টারসেপ্টর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা। সেই সঙ্গে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এদিকে শান্তি আলোচনায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ বৈঠকের জন্য রাশিয়া এখনো প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ খরচ মেটাতে দ্রুত টাকা ফুরিয়ে আসছে, আর ইউরোপের হাতে কার্যকর প্ল্যান বি নেই। বেলজিয়ামে জব্দ থাকা রাশিয়ার সম্পদ ব্যবহার করে 140 বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার পরিকল্পনাও হোঁচট খেয়েছে। বেলজিয়ামের আপত্তি আর স্লোভাকিয়ার ভেটো সব মিলিয়ে ইউক্রেনের অর্থ যোগান নিয়ে বাড়ছে উদ্বেগ। আইএমএফ বলছে 2026-27 সালের জন্য ইউক্রেনের বাজেট ঘাটতি $65 বিলিয়ন। মার্চ এপ্রিলে নতুন অর্থ না এলে কিয়েভের যুদ্ধ অর্থনীতি চাপে পড়ে যাবে। ক্যারিবীয় উপকূলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অপরাধ চক্র ও মাদক সন্ত্রাস ধ্বংসে অঞ্চলটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। অভিযানে অংশ নিতে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে কারাকাসের কার্টেল দে লস সোলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা উত্তেজনা ক্রমশ বাড়ছেই। দেশটিতে সরাসরি হামলার ঘোষণা না দিলেও মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি, মাদুরো সরকারকে লক্ষ্য করে ধারাবাহিক নিষেধাজ্ঞা সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ দুদেশের দ্বন্দ্বকে নতুন মাত্রায় নিয়ে গেছে। স্থানীয় সময় রোববার ক্যারিবীয় উপকূলে পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আন্তর্জাতিক অপরাধ চক্র ও মাদক সন্ত্রাস ধ্বংসে অঞ্চলটিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। অপারেশন সাদার্ন স্পিয়ার নামে এই অভিযানের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে 12টির বেশি যুদ্ধজাহাজ এবং 15,000 সেনা। সামরিক উপস্থিতি বাড়ানোর পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, মাদুরো প্রশাসন তার সঙ্গে কথা বলতে চায়, যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কারাকাস। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলসকে চলতি মাসে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। মাদুরো ও তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এই সংগঠন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক পাঠাতো বলে অভিযোগ করেছেন রুবিও। এক বিবৃতিতে বলা হয়, কার্টেল দে লস সোলস, ট্রেন দে আরাগুয়া ও সিনালোয়া কার্টেলের মতো সন্ত্রাসী সংগঠন যুক্তরাষ্ট্রে সহিংসতা ছড়ানোর পাশাপাশি আমেরিকা ও ইউরোপে মাদক পাচার করছে। যদিও মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের বড় উৎস ভেনেজুয়েলা নয়। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। উপত্যকাটিতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন।
স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী। গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে। চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে। দেইর আল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি, ওষুধের মজুতও প্রায় শেষ। এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। উপত্যকাটির আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এদিকে পশ্চিম তীরের আল জাবা গ্রামে দখলদার ও বসতকারীদের মধ্যে সহিংসতা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। হামলায় পুড়ে গেছে 3টি গ্রাম, গাড়ি ও গোডাউন। এর কয়েক ঘন্টা আগে হেব্রনের সাইর এলাকায় দখলদারদের হামলায় আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। গাজায় 7 অক্টোবরের হামলার তদন্তে বিচারপতিদের নেতৃত্বে রাষ্ট্রীয় কমিশন না করে সরকার গঠন করেছে একটি রাজনৈতিক কমিটি। বিরোধী নেতা ইয়াইর লাপিদের অভিযোগ, এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যমূলক পদক্ষেপ, কারণ বিচার বিভাগীয় তদন্তে তার ব্যর্থতা ফাঁস হয়ে যাবে। এদিকে আরও বিতর্ক তৈরি করেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলছেন, জাতিসংঘ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ফিলিস্তিনের শীর্ষ নেতাদের হত্যা করা উচিত। এমনকি তার দাবি, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আটকানোর সেলও প্রস্তুত রয়েছে। ইসরায়েলি রাজনীতিতে এ মন্তব্য নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রহস্যজনকভাবে 153 ফিলিস্তিনিকে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেয়া সংগঠনের নাম উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। আল মাজদ ইউরোপ নামের এই সংগঠনটি নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনিদের স্থানান্তরের কাজ করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে একাধিক অসঙ্গতি জনমনের সন্দেহ সৃষ্টি করছে। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণের অজুহাতে বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে আরব দেশগুলো। হাজারো সমস্যার মধ্যে নিজ ভূখণ্ডে থাকার বিষয়ে অটল গাজাবাসীও। এই টানাপোড়েনের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছায় 153 ফিলিস্তিনিকে বহনকারী একটি বিমান। যাত্রীদের প্রশ্ন করা হলে তাদের গন্তব্য বা উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। এমনকি দক্ষিণ আফ্রিকায় তাদের মাথা গোঁজার ঠাঁই নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। রহস্যময় এই বিমানের যাত্রীদের নিয়ে নানা জল্পনা কল্পনার পর সামনে এসেছে তাদের দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেওয়া সংগঠনটির নাম। আল মাজদ ইউরোপ নামের সংগঠনটির ওয়েবসাইট বলছে, এটি জার্মানি ভিত্তিক একটি সংস্থা যারা সংঘাতপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ করে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নিবন্ধিত এই ওয়েবসাইটের বেশ কিছু বিষয়ে দেখা দিচ্ছে অসঙ্গতি। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট ঠিকানা বা ফোন নম্বর না থাকা। শেখ জাররা এলাকায় অবস্থিত বলে উল্লেখ থাকলেও সেখানে তাদের কোনো অফিস খুঁজে পায়নি গণমাধ্যম আল জাজিরা। এমনকি তাদের দেয়া ইমেল অ্যাড্রেসটিও অস্তিত্বহীন। ওয়েবসাইটে দেয়া বিভিন্ন লিঙ্কেরও আদতে কোনো অস্তিত্ব নেই। এছাড়াও ওয়েবসাইটের ডোমেইন রেজিস্টার করার প্রতিষ্ঠান নেমচিপের নামেও জালিয়াতির অভিযোগ রয়েছে। এদিকে যাত্রীদেরকে বিমান খরচ বাবদ $1,500 থেকে $2,000 প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়। ইসরায়েলি গণমাধ্যম হারেটস প্রকাশিত প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানটি নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ফিলিস্তিনের জাতিগত নিধন চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছে ফিলিস্তিনিদের। সংগঠনটির প্রতিষ্ঠাতা তোমের জানাল লিন্ড ইসরায়েলি এস্তোনিয়ার বংশোদ্ভূত। তিনি আগেও জোরপূর্বক ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য ফ্লাইটের ব্যবস্থা করেছেন বলেও দাবি হারেটসের। এ অভিযোগ স্বীকার করেছেন লিন্ড। সুদানের এল ফাশের থেকে পালিয়ে উত্তরের আল দাব্বায় আশ্রয় নেওয়া মানুষের বেশিরভাগই নারী। কেউ স্বামী হারানো, কেউ বা অন্তঃসত্ত্বা। ক্যাম্পে অন্তহীন শোক, নিখোঁজের খবর আর চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের ভয়াবহ এক চিত্র। জাতিসংঘ সতর্ক করে বলছে, এখনও আটকে আছে লাখো মানুষ। বাড়ছে ধর্ষণ আর হত্যার মতো নৃশংসতার অভিযোগ।
উত্তর সুদানের আল দাব্বা ক্যাম্পে এখন আশ্রয় নেওয়া মানুষের ৮০%ই নারী। তাদের মধ্যে কেউ কেউ স্বজন হারানো, আবার অনেকেই শিশু কোলে নিয়ে এসেছেন, কেউ কেউ অন্তঃসত্ত্বাও, এমনকি অনেকে স্বামী হারিয়ে সন্তান নিয়ে পালিয়েছেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট বলছে নারীরাই এখন পুরো বোঝা বইছে। জাতিসংঘের তথ্য মতে আল ফাশির থেকে পালানো ১০,০০০-এর বেশি মানুষের খোঁজ নেই। পালিয়ে যাওয়া নারীরা বলছেন পথে ধর্ষণ, হত্যা, অপহরণ, নিখোঁজের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। চিকিৎসকরা বলছেন ক্যাম্পে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা প্রায় ৩০% হলেও মিলছে না বিশেষায়িত কোনো চিকিৎসা। বেসামরিক বাহিনী আরএসএফ এর দাবি তারা কাউকে আটকে রাখছে না, শুধু সেনাদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন আল ফাশির পতনের পর নির্বিচার সহিংসতার সঙ্গে বাড়ছে নিখোঁজের সংখ্যাও। অক্টোবরে ১৮ মাসের অবরোধের পর শহরটি সুদানের সেনাদের কাছ থেকে আরএসএফ এর নিয়ন্ত্রণে যায়। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার তাবিলা ও কর্মা ক্যাম্প পরিদর্শন করে জানান পরিস্থিতি ভয়াবহ। তাবিলায় আগে থেকেই ৬ লাখ উদ্বাস্তু ছিল, এখন যুক্ত হয়েছে আরো ১০,০০০ মানুষ। জাতিসংঘ বলছে ২৬ অক্টোবর থেকে ৮২,০০০ মানুষ পালিয়েছে আর ২ লাখ এখনো আটকে আছে।